উজান একটুখানি ভরকালো। শিয়ার উদ্ভট কথা শুনে মনে মনে হাসলো কতক্ষণ। শেষে তার রওনা দেয় নিজস্ব গন্তব্য। নিজের বাসায় আসার পর নেমে যায় শিয়া। উজানকে ছোট্ট করে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বাসার ভিতর ঢুকতে ঢুকতে তার ফোনে কল আসলো। কল দেওয়া ব্যক্তির নাম দেখে সে বুঝি আরও আরও একবার অপ্রীতিভ হলো। রিসিভ করলো সেকেন্ডের পর। জিজ্ঞেস করলো, গুড মর্নিং স্যার। ওপাশ হতে জবাব এলো ভারী কর্কশ কণ্ঠে, পীড়িতের আলাপ ছাড়ো শিয়া, যা বলেছে মনোযোগ দিয়ে শোনো। সরি স্যার, বলুন স্যার। সব ইনফরমেশন কালেক্ট করার পর উজানকে তুমি মেরে ফেলবে, এটা তোমার আপাতত টাস্ক। চ্যাট ফারদিনকে কিছু করার দরকার নেই। উজানের প্ল্যান সম্পর্কে জানার চেষ্টা করবে। উজানে ক্লোজ হয়ে বুঝতে পেরেছ? সব কিছু জানার পর সুযোগ বুঝে ওকে মেরে ফেলবে। শিয়া চরম আশ্চর্য, হতবিহ্বল হয়ে বলল, বাট স্যার, আমার তো কাউকে মেরে ফেলার কথা ছিল না। ডিল সাইন করার সময় আমি কাউকে মেরে ফেলবো এমন কোনো লাইন পাইনি। এখন হঠাৎ করে কেন স্যার? ছিল না, এখন বলছি। এর জন্য তুমি এক্সট্রা টাকা পাবে, বুঝেছ? আপাতত কাজে মনোযোগী হও। সেলফোন কান থেকে সরিয়ে নিল শিয়া। হাত তার কাঁপছে কেন অদ্ভুত তো। তার এই 19 বছরের জীবনে তো কম। আজ যখন আরেক ব্যক্তিকে করার আদেশ আসলো তাহলে এখন হৃদয়স্থলে এমন নড়ে পড়ে অবস্থা কেন? তখন গোধূলি লগ্ন। মীরা বারান্দায় ডিমান্ডে শুয়ে বইয়ের পাতা উল্টে পাল্টে দেখছিল। কাল থেকে তার ক্লাস শুরু। মাস্টার শেষ করবে মীরা এখানে, তারপর বাংলাদেশ চলে যাবে, নয়তো মাহাদি আর মায়ানকে এখানে নিয়ে আসবে। আপাতত এসবই তার মস্তিষ্কে নিউরনে গেঁথেছিল। মগ্ন ছিল ভাবনায়। হঠাৎ তীব্র হর্নের শব্দে তার ধ্যান ফিরল। হকচকিয়ে উঠে বসে বহির্ভাগে দৃষ্টি ফেলতে তার নেত্রযুগল বড়সড় এলো। ওষ্ঠাধর প্রসারিত হয়ে অদ্ভুত স্বরে বেরিয়ে এলো একটা শব্দ, উষান। হুড়মুড়িয়ে রেলিং ধরে ঝুঁকলো মীরা। উষানের রুষ্ট চাহনি তার অন্তঃস্থল কাঁপিয়ে তুলছে ক্ষণে ক্ষণে। কী আশ্চর্য, লোকটা এতে রেগে আছে কেন? আর উষানি বা এখানে কিভাবে এলো? তার তো ট্রেনিং ক্যাম্পে থাকার কথা। মীরা মুখ ফুটিয়ে কিছু বলবে, তার পূর্বে উষান ইশারায় মীরাকে নিচে আসতে আদেশ দেয়। মীরা ভাবলো একবার যাবেন সে। শেষ অন্তক্ষণের অগ্রাসী অনুভূতির নিকট পরাজিত হয়ে চলল দ্রুত পদে নিচে। উষানের সামনে দাঁড়িয়ে মীরা লোকটার রুষ্ট চাহনি ক্রোধে ভরা নেত্রযুগল তাকে প্রথমবারের মতো ভয় পাওয়াতে বাধ্য করলো। অন্তঃস্থল থেকে নিজেকে দাতস্থ করে মীরা শ্লেষের গলায় বলল, কি হয়েছে? আপনার এখানে কি চাই? বাইকে ওঠো, রাগনিত কণ্ঠস্বর। মীরা ভীতি বলে প্রশ্ন করলো, কেন, কিসের জন্য? আমি আপনার সাথে কোথায় যাব না। উষান প্রায় সঙ্গে সঙ্গে ধমকে বলে উঠল, বেশি কথা বলবি তো এই পাবলিক প্লেসে আমি তোকে 3-4টে থাপড় মেরে বসবো। মীরা আর বাদ সাধল না, নম্র পায়ে এগিয়ে হেঁটে বসলো। উষান দ্রুত পদে এসে বাইকে বসে দ্বিগুণ গতিতে বাইক চালানো শুরু করে। মীরা ভাবলো একবার তাকে বলবে গতি কমাতে, কিন্তু তার বলা হলো না। কোথায় এটা সে জানে না, তবে এই জায়গাটা তার বাসা হতে অনেক অনেক দূরে তা নিশ্চিত সে। মীরা নামলো। আশপাশটা তির্যক চাহনিতে পর্যবেক্ষণ করে উষানকে উদ্দেশ্য করে প্রশ্ন ছিল, এখানে কেন এসেছেন? জবাবহীন পাত্র মানবটা হেলমেট খুলে নির্দিষ্ট স্থানে রেখে সামনে এগোলো। সামনে যাওয়ার পথে মীরার হাত টেনে দিল, অতঃপর তাকে এক প্রকার টানতে টানতে নিজের সঙ্গে নিয়ে চলল। মাঝে মীরা তার হাতে খামচে দিয়েছে, থাপ্পড় দিয়েছে, কিল ঘুষি দিয়েছে। লোকটা তবুও তার হাত ছাড়েনি। শেষে কাঙ্ক্ষিত স্থানে নিয়ে গিয়ে মীরার কোমর চেপে মীরাকে ব্রিজের রেলিংয়ের উপর বসিয়ে দিল। মীরা আতকে উঠে বলল, কি করছেন আল্লাহ, পড়ে যাব তো। উষান মীরার কোমর পিছন 2 হাত আড়াআড়িভাবে আবদ্ধ করে নিয়ে মীরার কোলে মাথা রাখলো। অতঃপর অতি নম্র কণ্ঠে শুধালো, পড়বে না, আমি আছি না। শীতল এক অনুভূতি মীরাকে স্পর্শ করলো তুলতুলে করে। উষানকে এখন অনেকটা নম্র শান্ত দেখাচ্ছে, যেমনটা তাকে সবসময় দেখায়। শান্তশিষ্ট লোকটা হঠাৎ রেগে যাওয়াতে মীরা ভীষণ ভরকে গিয়েছিল অনেকটা। কিছুক্ষণ নীরবতা পালন, তারপর চারপাশে মিষ্টি সমেত সাঁই সাঁই করে চলাচল। গোধূলির রাঙা আলো সামনে স্বচ্ছ নীল পানিতে আশ্রে পড়ে নিদারুণ সৌন্দর্যের পুলব এঁকেছে। ঘোরতর মৌনতা ভেঙে উষান বলে উঠল, এতদিন ধরে ফোন দিচ্ছি আমি, ফোন কেন রিসিভ করনি তুমি? ইগনোর কেন করছো? তুমি কি আমাকে মেনে নিতে পারছো না? তাহলে বলো, আমি তোমাকে জোর করে নিজের কাছে রাখবো না। এক একটা মানুষ স্বাধীনতা আছে নিজের মতো করে চলার। অনেক কষ্ট ক্যাম্প থেকে সময় নিয়ে বাইরে এসেছি মীরা। জলদি উত্তর দাও, তুমি কি আমাকে
অ্যাকসেপ্ট করবে না বলে সিদ্ধান্ত নিয়েছো? তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তাতে সায় জানাবো। উষানের কণ্ঠে ধরে এলো, শব্দগুলো বিষাক্ত, বেশ নয়তো কণ্ঠনালী দ্বারা উচ্চারণ করতো। তার এত কষ্ট হলো কেন? মীরা নিশ্চুপ। উষানের মাথা তোলে, ভিসেল হেসে বলল, মৌনতা সন্মৃত্যুর লক্ষণ। চলে যাচ্ছে তাহলে। নিস্তব্ধ শব্দহীন স্থানটায় ছোটোখাটো বিস্ফোরণ ঘটল। মীরা হঠাৎ রেলিং হাত চাপ দিয়ে উষানের বুকে মাথা দিয়ে হু হু করে কেঁদে উঠল। নিজেকে আর তার পক্ষে সামলানো সম্ভব হয়নি। ক্রন্দনরত কণ্ঠে বলল, আপনাকে ইগনোর করে বুঝি আমি শান্তিতে ছিলাম? কতটা কষ্টে ছিলাম আমি জানেন? আমি আপনাকে ইগনোর করতাম যাতে আমার অতীতে কতটা কষ্ট হয়েছে তা আপনি বুঝতে পারেন, তার জন্য। সেদিন তো বড় বড় ভাষণ দিচ্ছিলেন আমি না মারলে কিডন্যাপ করে তুলে নিয়ে যাবেন, আর আজ এতটুকুই হাল ছেড়ে দিচ্ছেন। আপনি নিষ্ঠুর, জঘন্যতম একটা ব্যক্তি ওশান। দুহাতে উষ্ণ আলিঙ্গন মীরাকে আবদ্ধ করল ওশান। তার অদর কোণে হাসি, ম্লান হাসি, আসক্তি মাখা কণ্ঠে আচানক বলে উঠল, আমি নিষ্ঠুর, আমি জঘন্য। তুমি মায়াবিনী, প্রাণদায়িনী। আমি আধারে কলুষিত অন্ধকার, তুমি স্বচ্ছ পবিত্র রশ্মি। আমি চাঁদের বুকের কলঙ্ক, তুমি চাঁদের সৌন্দর্যের প্রতিমা। তুমি বিশুদ্ধ প্রণয়ের প্রিয়তমার হৃদয়শ্বরী। মানুষের জীবন অতি সূক্ষ্ম, অতি ক্ষুদ্র পরিসরে। এই ক্ষুদ্র জীবনে বেশ কিছু মানুষ আছে যাদের আমরা নিজে অন্তঃকরণে একদম পাকাপোক্তভাবে বসিয়ে ফেলি, যাদের পরিবর্তিত অন্তঃকরণ থেকে মুছে ফেলতে ভীষণ কষ্ট বহন করতে হয়। সেই মানুষগুলোকে অন্তঃস্থল হতে সরিয়ে ফেলার সময় নেই। যে নিদারুণ যন্ত্রণাটা হয়, সেই যন্ত্রণা অত্যন্ত পীড়াদায়ক। এই যে মীরার ব্যাপারটা, দীর্ঘ 1 মাস চোখের পলকে কাটার পরও সে উষানকে ভুলতে গিয়ে যে দারুণ যন্ত্রণা উপভোগ করছে, তার আপাতত মনে হচ্ছে এই যন্ত্রণা হতে মৃত্যু শ্রেয়, পরম শান্তি। কেটেছে দীর্ঘ 1 মাস। চলেছে অভিমানের পালা। উষান ক্যালিফোর্নিয়া যাওয়ার পর মীরা আর তার সহিত কোনোরূপ যোগাযোগ করেনি, যোগাযোগ রাখেনি, একদম ইগনোর লিস্ট এ ফেলে রেখেছে সে এই পাথর মানবকে। ক্যালিফোর্নিয়া যাওয়ার পর উষান যে কত শতবার মীরাকে ফোন দিয়েছে, মেসেজ করে বার্তা পাঠিয়েছে, হিসেব নেই তার। কিন্তু মীরা ছিল নিজে সিদ্ধান্ত অটল। যে উষানকে কষ্ট দেবে মানে তো দিবেই। আপনজন আমাদের অবহেলা করলে কেমন লাগে, এটা উষানের অনুভব করা উচিত। তারপর আসে মীরার ক্যালিফোর্নিয়া যাওয়ার সময়কাল। সকল প্রস্তুতি শেষ। মীরা ক্যালিফোর্নিয়া এসেছে আজ 1 সপ্তাহ। তবে অদ্ভুতের ব্যাপার হচ্ছে, এখানে আসার 2 দিন পর্যন্ত উষান কল দিয়ে আর কোনো প্রকার কল বা মেসেজ দেয়নি। যোগাযোগ বন্ধ। মীরা আহত হয় প্রচণ্ড। লোকটা এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিল। মীরা যে তার বেলায় এতদিন করলো, কই, সে তো এত জলদি হাল ছাড়েনি। তার মানে কি উষান তাকে পছন্দই করে না, দয়া প্রদর্শন করেছে? আমার এই সামনে রেখে তুমি কার কথা ভাবতেছো জান? রুহি চঞ্চল কণ্ঠ। মীরা হুঁশ ফিরে, হাতের স্ট্রেটা ফেলে দৃষ্টি দেয় রুহির প্রতি। রুহির নেত্রে প্রকাশ পাচ্ছে চরম কৌতূহল। মীরা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বলল, তোর হাজব্যান্ডের কথা ভাবছিলাম। বেচারা কত আনলাকি, সেটা ভেবে দুঃখ প্রকাশ করছিলাম। তুই যে বান্দর, তাকে সামলাতে গিয়ে বেচারা হার্ট অ্যাটাক না করে বসে। রুহি বৃদ্ধ হেসে বলল, বিয়া করলে তো? ফিলিং স্যাড ফর মাই উড বি ফিউচার জামাই বেবি। আমার মতো এত কিউট একটা মেয়েকে হাতছাড়া করলো সে। আহারে, ওই আর কি। আমার বান্ধবী হয়ে তুই কী সব উল্টাপাল্টা বলস? বান্দর আমি মানলাম, তাই বলে এই যে জামাইরে জানামো? মীরা নিরুত্তর। পাগলের সাথে কথা বলে লাভ আছে কোনো? নেই। আপাতত লহমায় মৌন থাকাই ছিল। রুহি মীরা চটজলদি কফি শেষ করলো। মন খারাপের পায়রাগুলোকে উড়িয়ে দিল মীরা। ব্যস্ত হলো আপন কাজে। কফির বিল পরিশোধ করে ব্যস্ত পায়ে বেরিয়ে আসলো। ক্যালিফোর্নিয়া আবহাওয়া এখন উষ্ণ, তপ্ততা বিরাজমান। কাঠফাটা রোদে গলা শুকিয়ে চৌচির হয়ে যায় ক্ষণে ক্ষণে। হলদেটে অম্বরে শুভ্র মেঘের আনাগোনা আংশিক। কড়া রোদ্দুর দর্শন করা মাত্র রুহি ছটফট করে বলল, দোস্ত চল ক্যাব বুক করি, এই রোদে হেঁটে যাওয়া সম্ভব না। মেয়েরা ভাবলো কিছুক্ষণ, অতঃপর অনিচ্ছা সত্ত্বেও সায় জানালো। ক্যাব আসার পর তারা দুজন নিজেদের ফ্ল্যাটে ফিরে আসে। এখানে আসার পর হোস্টেলে না উঠে ফ্ল্যাট ভাড়া করেছে তারা। মাহাদির আদেশ, হোস্টেলে ওঠা যাবে না। মীরা রুহি বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেনি মাহাদির সিদ্ধান্তে। তবে অন্তঃস্থলে দুজনেই অসন্তুষ্ট। এখানকার বাসা ভাড়া বেশ চওড়া, মাত্রাতিরিক্ত টাকা নষ্ট হয়।
রুহি বাসায় ফিরে হাত পা ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে শুয়ে পড়ে, কারণ আপাতত তাকে মীরা বিছানায় যেতে দিবে না যতক্ষণ না সে ফ্রেশ হচ্ছে। রুহির আপাতত অবস্থা দর্শন করে মীরা বিরক্তি ভ্রুকুটি কুচকালো, বলল, ফ্রেশ হতে যা রুহি, তার ড্রেসে ধুলাবালি লেগে আছে। যাইতাছি বোন, মাফ করে একটু রেস্ট করে নিই। মীরা কিছু বলতে গিয়েও থেমে গেল। মেয়েটা এখন আর তার কথা শুনবে না, মানবে না। তোয়ালে হাত শ্রান্ত পায়ে সে ঢুকলো ওয়াশরুমে। বাসে যাওয়ার পথে মাঝ রাস্তায় আসতে হঠাৎ শিয়ার স্কুটি নষ্ট হয়ে যায়। আকাশ সময় বিরক্তি নিয়ে স্কুটি থেকে নেমে 2-4টি লাথি মারল দাঁতে। রাস্তাটি নির্জন, জনমানবহীন। শর্টকাটে জলদি বাসায় পৌঁছাতে এই রাস্তা ধরে শিয়া সবসময় যাতায়াত করে। কখনো কোনো বিপদ না পড়লে আজ বোধ হয় মহাবিপদে ফেসে গেল সে। ভূমিতে এলোমেলো রূপে পড়ে থাকা স্কুটিটাকে টেনে দাঁড় করায় সে। সেলফোন বের করে কিয়ৎক্ষণ চিন্তা করে কাকে যেন ফোন দেয়। কে তাকে এই সময় সাহায্য করতে পারে? অতঃপর মিনিট খানেক ভাবার পর ফলাফল আসে শূন্য। বয়ে যাওয়া সমীরে মিলিয়ে গেল তার যন্ত্রণাদায়ক দীর্ঘশ্বাস। নিস্তব্ধ সড়কে হঠাৎ শব্দের উৎপত্তি। চমকে পেছনে তাকায় শিয়া। দর্শন মিলে উজানের জিপ ড্রাইভ করে এদিকে আসছে। চঞ্চল পায়ে সে দৌড়ে গিয়ে দাঁড়ালো রাস্তার মাঝখানে। হাত নাড়িয়ে থামাতেই বলল, উজান জিপ থামায়। বিস্মিত নয়নে বেরিয়ে আসে শিয়ার নিকটে এগিয়ে আসা জিজ্ঞেস করলো, আপনি এভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে ব্যাঙের মতো লাফালাফি করছেন কেন মিস? এনিথিং রং? নিজেকে ব্যাঙের সাথে তুলনা করায় শিয়া বোধ হয় একটু অসন্তুষ্ট হলো। অপ্রীতিভ কণ্ঠে বলল, আসলে আমার স্কুটিটা নষ্ট হয়ে গেছে, একটু হেল্প করবেন প্লিজ? আমায় একটু বাসায় পৌঁছে দেবেন? সেটা না হয় দিলাম, কিন্তু আপনার স্কুটি? শিয়া স্কুটির দিকে তাকিয়ে রুষ্ট কণ্ঠে বলল, এটা এখানেই মরুক, মাঝপথে নষ্ট হলো কেন? বেয়াদব, ও শাস্তি পাওয়া উচিত। চলুন আমরা চলে যাই। উজান একটুখানি ভরকলো।